এবং কথায় কথায় তারা আমার পরিবারকে হুমকি দিত। বিশেষ করে আমার দুটো ছোট ছোট সন্তান আছে, তাদের কথা বলতো। তো সেই সময়টা আমার জন্য খুব মানসিক চাপ ছিল, কারণ আমি বাসায় থাকতে পারতাম না। আচ্ছা, আমরা দেখেছি যে আপনি শুধুমাত্র ৫ই আগস্ট নয় বা আগস্ট জুলাই নয়, আমরা দেখেছি যে এর আগেও আপনি সবসময় ভারত বিরোধী ছিলেন, শেখ হাসিনা বিরোধী ছিলেন। তো এই শেখ হাসিনা বিরোধী থাকার ফলে কি আপনাকে কোনো ধরনের হামলা মামলা এই ধরনের কোনো ঝামেলার মধ্যে পড়তে হয়েছিল কিনা? প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমরা যখন রাজপথে ছিলাম প্রতিদিনই আমরা বাধা পেতাম। পুলিশের বাধা প্রতিদিনই থাকতো। মিছিল, মিটিং, সংগ্রাম আমরা যখনই করতে যেতাম রাজপথে, তখনই বাধা দেওয়া হতো। দ্বিতীয়ত আমি যেটা সংক্ষেপে বলতে চাই, নির্বাচনের আগে ৭ই জানুয়ারি ফেলানী হত্যা দিবসে যেদিন ভারতের পরিকল্পনায় শেখ হাসিনা ডামি নির্বাচন আয়োজন করেছিল, সেই নির্বাচনটার আগ দিয়ে আমার উপর প্রচণ্ড চাপ ছিল নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে। এবং সেই কারণে যেমন অর্থ সাধা হয়েছে, সিট সাধা হয়েছে, যে নির্বাচনে অংশগ্রহণ করলেই আমি নির্বাচিত হয়ে যেতে পারবো, এমপি হয়ে যেতে পারবো, এরকম একটা ভীষণ রকমের চাপ ছিল। যখন সেটা শান্তিপূর্ণ উপায়ে তারা আমাকে রাজি করাতে পারে নাই, তখন তারা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছিল। এবং কথায় কথায় তারা আমার পরিবারকে হুমকি দিত। বিশেষ করে আমার দুটো ছোট ছোট সন্তান আছে, তাদের কথা বলতো। তো সেই সময়টা আমার জন্য খুব মানসিক চাপ ছিল, কারণ আমি বাসায় থাকতে পারতাম না। নমিনেশন পেপার জমা দেওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত আমাকে পলাতক অবস্থায় থাকতে হয়েছে। আবার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে মিছিল মিটিংও করতে হয়েছে। এই সময়টা সমন্বয় করা আমার জন্য খুব কঠিন ছিল নিঃসন্দেহে। কিন্তু ওই চাপের সাথে মাথা নত করবো না বলেই তো আমাদের আন্দোলনটা ছিল, সংগ্রামটা ছিল। এবং ৭ তারিখ নির্বাচন হয়ে যাওয়ার পরবর্তী সময়েও আমরা যখন ভারত বিরোধী আন্দোলনে আসলাম, ভারতীয় পণ্য বয়কটের কথা বললাম, তখনও কিন্তু পুলিশ এবং ছাত্রলীগ, যুবলীগ আমাদের উপর বারবার হামলা করেছে। এবং আমি যেটা তখন খুব বিস্ময়ের সাথে লক্ষ্য করতাম, শেখ হাসিনা আওয়ামী লীগ বিরোধী কথা বললে তাদের যতখানি কষ্ট হতো, ভারতের বিরুদ্ধে কথা বললে তাদের কষ্টটা আরও দ্বিগুণ হয়। এর মাধ্যমেই প্রমাণিত হয় যে দেশে আসলে বাংলাদেশের কোনো সরকার ছিল না, ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার ভারতের প্রেসক্রিপশনে দেশটাকে চালাচ্ছিল। আমরা দেখছি যে শেখ হাসিনাকে ভারত কোনো মূল্যেই ছাড়তে চাচ্ছে না, ফেরত দিতে চাচ্ছে না। তো কিভাবে তাদের সাথে আলোচনায় এসে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারবো আমরা, এটা নিয়ে কি বলবেন আপনি? কিভাবে তাকে ফিরিয়ে আনা আমি যাবে? আসলে প্রেক্ষাপটটা আপনাকে বলতে চাই। ধরুন, একটি নারীর বিবাহ হয়েছে, বিবাহের পর সংসারে গোলমাল হলে সেই নারী যখন তার নিজের পিতার ঘরে ফেরত যায়, পিতা কিন্তু চাইবেই তার কন্যাকে আশ্রয় দিতে, রক্ষা করতে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে, শুধুমাত্র শেখ হাসিনা নয়, শেখ পরিবার বাংলাদেশকে কখনো নিজের দেশ হিসাবে মনে করে নাই। যখনই তারা বিপদে পড়েছে, শেখ মুজিবের মৃত্যুর পরের সময়টাও যদি আপনি দেখেন, আশ্রয় কোথায় নিয়েছে? ভারতে। তখন তো অনেক দেশ ছিল, ভারতেই কেন আশ্রয় নিতে হয়েছে? কারণ শেখ পরিবার ভারতকে ওন করে, তারা বাংলাদেশ নয়, ভারতকে নিজেদের দেশ মনে করে। অতএব আমি মনে করি শেখ হাসিনা তার নিজ ঘরে ফেরত গেছে, এবং তার পরিবার, তার দেশ চাইবেই না সহজে তাকে ফেরত দেওয়ার জন্য। কারণ আপনি যদি শেখ হাসিনার আমলনামা খুলে বসেন, এটা একটা বিশাল আমলনামা। আপনাকে শুরু করতে হবে লগি বৈঠার বিচার দিয়ে, আপনাকে পিলখানার গণহত্যার বিচার করতে হবে, শাপলা চত্বরের গণহত্যার বিচার করতে হবে, এই ২৪-এর গণ অভ্যুত্থানের গণহত্যার বিচার করতে হবে, সাগররুনি হত্যার বিচার করতে হবে, বিশ্বজিৎ হত্যার বিচার করতে হবে। শেখ হাসিনা তো একবার নয়, ওনার শতবার ফাঁসি প্রাপ্য হয়ে গেছে। তো শেখ হাসিনাকে ফেরত দিলেই যে তার ফাঁসি হবে, এটা ভারতও জানে, শেখ হাসিনাও জানে। অতএব ভারত চাইবে না তাদের নিজেদের কন্যাকে সহজে আমাদের কাছে ফেরত দেওয়ার জন্য। অন্তর্বর্তী সরকারের যেটা উচিত হবে সেটা হচ্ছে বহির্বিশ্বে বিষয়টাকে জানানো, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে মামলা দায়ের করা, জাতিসংঘে বিচার দেওয়া, এবং বিশ্বের ইউনূস সাহেবের যারা বন্ধুপ্রতিম দেশ আছে, বন্ধুপ্রতিম রাষ্ট্র আছে, শাসক আছে, তাদেরকে অনুরোধ দিয়ে ইন্টারন্যাশনাল একটা চাপ ক্রিয়েট করা ভারতের উপর, যাতে এই ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনাকে বাংলাদেশে বিচারের জন্য ফেরত দেওয়া হয়। এবং বিচারের মাধ্যমে এই অন্তর্বর্তী সরকারের এক্সাম্পলটা ক্রিয়েট করা দরকার। না হলে ভবিষ্যতে এরকম আরও স্বৈরাচার সৃষ্টি হওয়ার পথ আমরা উন্মুক্ত করে দেব, যেটা আমরা কেউ চাই না এবং আমাদের কাম্য নয়।